কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে আজকে আমাদের এই সফর যেন ইতিহাস আর প্রকৃতির এক অনন্য সংমিশ্রণ, যেখানে নিঃশব্দ প্রহরীর মতো অতীতের গল্প বয়ে নিয়ে আজও দাঁড়িয়ে আছে রোমাঞ্চকর অভিশপ্ত মঙ্গলগঞ্জের নীলকুঠি। অপর প্রান্তে রয়েছে প্রকৃতি, সাহিত্য ও জীবনের স্পর্শ মিলে যে জায়গাটি নিঃশব্দে আপনাদের মুগ্ধ করে, তা হলো বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট। এদের বুক চিরে যখন আমরা ইছামতি নদীতে নৌকা ভ্রমণে নামি, তখন মনে হয় সময় যেন এখানেই থমকে দাঁড়িয়েছে। প্রচণ্ড গরম, আর গরমের দাবদাহ থেকে আমরা একদম নাজেহাল অবস্থা। এমতো অবস্থায় একদিনের জন্য কাছে পিঠে কোথাও থেকে যদি ঘুরে আসা যায়, প্রচুর জঙ্গল এবং নদী এবং এরকম নৌকা বিহার, তাহলে আর কোনো কথাই থাকবে না। আর আমি চলে এসেছি আজ সেরকম একটা জায়গায়। এখন আমরা আছি ইছামতি নদীর উপরে। মাঝখানে রয়েছে ইছামতি নদী, আর একদিকে রয়েছে অভয়ারণ্য, যেটাকে পারমাদান ফরেস্ট বলা হয় এবং বিভূতিভূষণ অভয়ারণ্যও বলা হয়, এবং আরেকদিকে রয়েছে নীলকুঠি। আমি সম্পূর্ণ আজকের এই ট্যুরটা আপনাদেরকে দেখাবো, এখানে কিভাবে আসবেন, কত খরচা হবে, যদি থাকেন কোথায় থাকবেন এবং একদিনে কিভাবে ট্যুর প্ল্যান করবেন, সব কিছু আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি সানোয়ার লস্কর, আর আমার সাথে রয়েছে আমার ভাই মিরাজ। আজ আমাদের সাথে ঘুরুন নীলকুঠি ইছামতি নদী। প্রথমেই বলি আপনারা কিভাবে যাবেন। আমরা একটা পথ দিয়ে গিয়েছিলাম এবং অন্য পথ দিয়ে ফিরেছিলাম, তাই দুরকম রাস্তাই আপনাদের বলে রাখছি। আমরা গিয়েছিলাম শিয়ালদা থেকে বনগাঁ লোকালে করে। বনগাঁ লোকালে উঠে পড়ুন, আর প্রায় 2 ঘন্টা পরে নেমে পড়ুন বনগাঁ রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে 76 কিলোমিটার আমরা আসার পরে প্রায় 2 ঘন্টা পরে আমরা এসে নেমে পড়লাম বনগাঁ রেলওয়ে স্টেশন। বনগাঁ স্টেশন থেকে আপনাদেরকে যেতে হবে নাটাবেড়িয়া, আর নাটাবেড়িয়া থেকে টোটো করে যেতে হবে মঙ্গলগঞ্জ। এবং আমরা ফিরেছিলাম যে রাস্তা থেকে, সেটা হলো আপনারা শিয়ালদা থেকে চাকদা যেতে পারেন এবং চাকদা থেকে বাসে করে নাটাবেড়িয়া যেতে পারেন। আমরা নাটাবেড়িয়া থেকে টোটোতে উঠে পড়লাম মঙ্গলগঞ্জ নীলকুঠির উদ্দেশ্যে। থেকে আমরা টোটোতে করে এসেছিলাম। কাকু, টোটোর ভাড়া কত করে? 20 টাকা করে। তো আমরা নাটাবেড়িয়া থেকে টোটোতে উঠে এখানে এসে নীলকুঠির কাছে এসে নামলাম। এই পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় 20-25 মিনিট। আর 4-5 কিলোমিটার রাস্তা ছিল। ভাড়া নিয়েছে 20 টাকা করে। আমরা এখন থেকে এখানে বিভিন্ন কাছাকাছি বিভিন্ন রিসর্ট রয়েছে, আপনারা যারা এসে একদিন থাকতে চান, আমি বিভিন্ন রিসর্টের নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমরা নীলকুঠির দিকে এগিয়ে যাবো। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা, আর সামনে রয়েছে নীলকুঠি। চলুন সামনের দিকে এখন এগিয়ে যাই। আমরা এখন মেন জঙ্গলে প্রবেশ করিনি, তাও এখানে যদি আপনি 5 সেকেন্ডের জন্য চুপ করে যান, এত সুন্দর চারিদিকে একটা সাউন্ড আসবে, নিরিবিলি শান্ত পরিবেশ, আর পাখিদের ডাক জাস্ট অসাধারণ লাগবে। এই সেই বিখ্যাত নীলকুঠি। এখন 4:30 বাজে, আর আমরা চলে এসেছি সেই বিখ্যাত ঐতিহাসিক ভুতুড়ে বাড়ি নীলকুঠি। দেখতে পাচ্ছেন জরাজীর্ণ অবস্থা, মৃতপ্রায় অবস্থা বললে চলে। আর বর্তমানে এখন এখান থেকে ইট খসেও পড়ে। এখানে দিনের বেলা আপনি যে দেখছেন পরিত্যক্ত পুরো বাড়ি দেখতে পাবেন, কিন্তু এখানে মূলত রাত্রেবেলা এখানকার খেলা শুরু হয়। এর পিছনে রয়েছে নানান ভৌতিক কারণ, নানান ভৌতিক ইতিহাসের পিছনে লুকিয়ে রয়েছে। আমরা এখন ইছামতি নদীতে নৌকা বিহার করব, তারপরে সন্ধ্যার সময় এখানে ভিউ কেমন থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন ইছামতি নদী পার করব এবং ইছামতি নদীতে নৌকা বিহার করার জন্য কি রুলস আছে সেগুলো দেখব। আর যদি সম্ভব হয় তাহলে বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে আমরা প্রবেশ করব। এতক্ষণ বন্ধ হয়ে গেছে কি বলতে পারছি না, কারণ প্রায় 4:30 বাজে। দেখব, চলুন। আর যদি সন্ধ্যার সময় আমরা আবার এখানে আসতে পারি, তাহলে সন্ধ্যার সময় এখানকার পরিবেশ কেমন থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কাঠের নৌকা এবং বিভিন্ন বোট রয়েছে, আপনারা এখানে রাইড করতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো করে এখানে চড়তে বেশ সুন্দর লাগে। আর ইছামতি নদী এখানে প্রায় মৃতপ্রায় অবস্থা, দেখতে পাচ্ছেন জল অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এর ওই সাইডটা রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আর নীলকুঠির এখান থেকে যে ইছামতি নদী রয়েছে, নদীর ঠিক ওপারটা রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। বিভূতিভূষণ অভয়ারণ্য। তা দুঃখের বিষয়, এখানে 3টের পর থেকে ওই থেকে যাবে, কি বলছেন? না, 3টের পরে আর এখান থেকে আমাদের পার করা নিষেধ, আমরা আর পার করি না 3টের পরে। 3টের আগের থেকে আমরা পার করি। সকালে কখন থেকে? সকাল ধরো 8টা-9টা। 8টা-9টা থেকে শুরু হয়। ওদিকে এখন করে, আগে তো টিকিট ছিল, এখন করে শুনছিলাম এখন টিকিট নেই, এখন ফ্রি। এখন পুরো ফরেস্ট এখন ফ্রি। আপনি এখান থেকে শুধু পার হয়ে যাবেন, আমাদের 10টা জায়গায় পার করা, পার হয়ে যাবেন, যে ওপারে ঘুরবেন নিজের মতন নিজে। আর এখানে এখন যদি আমি নৌকা বিহার করতে যাই, নৌকা চড়তে চাই, তাহলে কেমন? নৌকায় আপনার 100 টাকা ঘন্টা,
আধা ঘন্টা আমরা 60 টাকাও নিই, 50 টাকাও নিই। বেশি লোকজন হলে আমরা 50 টাকা নিই। আর কি এই নদীর এখন যে অবস্থা, এদিকে তো দেখছি সব ভর্তি রয়েছে, অন্যদিকে ফাঁকা মতো রয়েছে। হ্যাঁ আছে, ওই মোড়ের ওই পাশ পর্যন্ত, ব্যাকের ওই পাশ পর্যন্ত একটু ফাঁকা আছে, আর এদিকেও আছে, বেশ খানিক যাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি ধরো প্রায় 2 কিলোমিটার। আর এখানে কত সন্ধ্যা পর্যন্ত লোক থাকে? সন্ধ্যার পরে লোক থাকে ধরো 6টা 6:30 পর্যন্ত। আমরা এখন ধরো 7টা পর্যন্তই থাকি। এখন কোনো নাকি ভূত-টুতের ব্যাপার রয়েছে, সেটা ভূত তো আর দেখা যায় না। হ্যাঁ, মানে বিশ্বাসের উপর নির্ভর করে। আমরা এখান থেকে একটা বোট ঠিক করে নিলাম, আর এই আঙ্কেল আমাদেরকে নিয়ে যাবে। তা এখানে আপনাদের নিয়ম হচ্ছে, এখানে যে কাঠের বোট উঠে, এই যে কাঠের বোটগুলো রয়েছে, হ্যাঁ কাঠের যে নৌকাগুলো রয়েছে, এগুলো ঘন্টায় আপনারা 100 টাকা করে, তাই তো? ঘন্টায় হ্যাঁ, দুজন গেলে আধা ঘন্টা 150 টাকা। তা আমরা দুজন যাচ্ছি আপাতত। আঙ্কেল একটু আমাদের জন্য কম করলে 120 টাকায় আমরা দুজন যাচ্ছি। আর আমরা যদি ওদিকে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, ওদিকে ওগুলো দেখাম, ওইগুলোতে করে যান তাহলে এর থেকে 10-20 টাকা করে কম পড়বে। এবার কাঠের নৌকাগুলোতে একটু বেশি। ওটাতে যাবো নাকি? আর এটা দেয়, দেখতে পাচ্ছেন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এখান থেকে। আর ঠিক এখান থেকেই কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য শুরু হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন এর নেট দেখতে পাচ্ছেন, জাল দিয়ে ঘেরা রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। দুঃখের বিষয় আমরা ওদিকটা যেতে পারলাম না, কারণ এখন প্রায় 4:30 বাজে। 4:30 বাজে, 3টেই বন্ধ হয়ে গেছে। 3টের পরে এনাদের পারমিট থাকে না ওইদিকে নিয়ে যাওয়ার। তবে আপাতত এই পড়ন্ত বিকালে আপনারা এই ইছামতির নদীর একটা আমেজ নিতে পারেন। নদী যদিও আগের থেকে অনেকটা শুকিয়ে এসছে। তা এই যেদিকে একটু ফাঁকা মতো আছে ওইদিকে একটু নিয়ে যাবে না? ওয়াও, কি দারুণ ভিউ। নীলকুঠি কারণ বলতে আগে অনাথ আশ্রম ছিল, আগে ইংরেজরা ছিল, ইংরেজের পরে হয়েছিল থাকতো অনাথ আশ্রম। অনাথ আশ্রম 2000 সালের বন্যার সময় 7টা ছেলে ছিল, দেখভাল করার লোকজন নেই, তার জন্য ওই অনাথ আশ্রম ভেঙে চুরে ও পাশে একটা বাড়ি ছিল, বিশাল বাড়ি ছিল ও পাশে একটা, সেই বাড়িটা ঝুলির সাট হয়ে গিয়েছে। ওই একটা ঘরেই আছে আপাতত। ইতিহাস এবং জঙ্গলের বুক ছুঁয়ে যখন আমরা ইছামতি নদীতে একটা নৌকা ভ্রমণ করছি, তখন মনে হয় সময় যেন এখানেই থমকে গেছে। গাছের তলায় জলের নরম শব্দ, কাশবনের মাথায় হেলে পড়া বিকেলের আলো, আর দূরে পাখিদের দোলা, সব মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ। দেখতে পাচ্ছেন নৌকার উপরে আমরা নৌকা বিহার করছি, আর সূর্যটা ঠিক ইছামতি নদীর জলের উপরে আছড়ে পড়ছে আর চকচক চকচক করে উঠছে। সূর্যের শেষ আলোকক্ষেত্রে যখন আছড়ে পড়বে ইছামতি নদীর তীরে, তখন আমরা এখান থেকে বিদায় নেব। এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে পাচ্ছেন, এই অভয়ারণ্যটি মূলত হরিণ ও পাখির জন্য বিখ্যাত। 200 থেকে 250টি এখানে চিতল হরিণ রয়েছে। 1964 সালে এই অরণ্যটিকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়। আর 1995 সালে আমাদের বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে এই বনাঞ্চলটির নামকরণ করা হয় বিভূতিভূষণ অভয়ারণ্য। তার সাহিত্য প্রকৃতি ছিল প্রাণের মতো, আর এই বন যেন তারই প্রতিচ্ছবি। আমাদের মিরাজ এখন চলে গিয়েছে নৌকা চালাতে, দেখতে পাচ্ছেন। ওহ, প্রফেশনাল মাঝি, পড়াশোনা ছেড়ে দে ভাই, বুঝলি? আমার একটাই প্রবলেম হচ্ছে, নৌকাটা খালি বেঁকে যাচ্ছে। তো বাপকে বলতে হবে তো নৌকা কিনে দিয়ে কেল্লাই বা কই খালি পাঠিয়ে দেবো, আবার বাঁকিয়ে দিচ্ছি। কি হচ্ছে? গোধূলি বেলায় আমরা এত সুন্দর জায়গাটা লাগছে, আমরা চাই কোনো একটা শান্ত পরিবেশ বা কোনো একটা নিরিবিলি জায়গা। তো সত্যি আপনারা হাতে যদি একদিন টাইম পাও, আপনারা অবশ্যই এই নীলকুঠিতে ঘুরে যাবেন। খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা জায়গা। কি জানাদা? আমরা এখন আমাদের ফোনে মাইক্রোফোন অফ করে রেখেছি, মানে আমাদের যে এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাড করি ওটা অফ করে রেখেছি। আর এখন আপনারা আমাদের যে কথাগুলো শুনছেন, এগুলো ডাইরেক্ট ফোনের স্পিকারে শুনছেন। দেখতে পাবেন এখানে আমাদের কথা আর প্রাকৃতিক যে নয়েজ আছে, এই নয়েজের বাইরে আর কোনো সাউন্ড নেই, কোনো মানুষের কোলাহল, যানবাহন, কোনো রকম কোনো নয়েজ নেই। প্রাকৃতিক যে সাউন্ড সেইটা আছে, আর আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন। এত শান্তশিষ্ট একটা পরিবেশ এখানে। তো নীলকুঠি যে পোড়ো বাড়ি ওখানে আছে, পোড়ো বাড়ি আমরা নীলকুঠির ঘাটে চলে এসেছি। এখানে নেমে আবার ওই নীলকুঠি পোড়ো বাড়িতে যাব, ওর ইতিহাস কি ঐতিহ্য আছে সব কিছু আমি তুলে ধরবো। তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। এই পথ যদি না শেষ হয়, পথ কই? এটা তো নদী।
শুধু প্রকৃতি নয়, এই নদী জল বহন করে নিয়ে চলে স্মৃতি, ইতিহাস আর হৃদয়ের ছোঁয়া। জীবনের যান্ত্রিকতার মাঝেও কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের ছুঁয়ে নিয়ে যায় এই ভিতর থেকে। যারা প্রকৃতি ভালোবাসেন, ইতিহাস অনুভব করতে চান আর একটু ভিন্ন রকম শান্তির সন্ধানে আছেন, তাদের জন্য এই ভ্রমণ, এই অভিজ্ঞতা একেবারে হৃদয়ে ছাপ ফেলার মতো। আমরা এই ইছামতি নদীতে এতক্ষণ নৌকা বিহার করছিলাম, তা আবার চলে এলাম, আবার সেই এই নীলকুঠি এখানে চলে এসেছি। এই নীলকুঠি কোনো সাধারণ ধ্বংসপ্রাপ্ত ভবন নয়, এটি একসময় ব্রিটিশ নীল চাষিদের দখলে থাকা এক নীল নির্যাতনের স্মৃতি। ইটের গায়ে যেন আজও লেগে আছে সেই চাপা আর্তনাদ, আর বাতাসে ভেসে আসে পুরানো দিনের গুঞ্জন। চুপ করে দাঁড়ালে যেন পাশে শোনা যায় দূর থেকে আসা ঘোড়ার গাড়ির চাকা গড়ানোর শব্দ, সাহেবদের হাঁক ডাক। দেখতে পাচ্ছেন ভিতরে এখানে সব খসে খসে, ইটের দেওয়াল সব খসে যাচ্ছে এগুলো বর্তমানে, ওই জন্য এখানে ভিতরে আসাটাও বারণ করা হয়, কারণ দেখতে পাচ্ছেন এখানে সব ইট খসে পড়ে যাচ্ছে। এদিকে দেখুন উপরটা পুরো ভেঙে গিয়েছে। ঐতিহাসিক এই মঙ্গলগঞ্জের নীলকুঠি একসময় মহারাজা মঙ্গলচন্দ্র তৈরি করেছিলেন। পরবর্তীকালে ব্রিটিশরা তাদের নীলচাষের কেন্দ্রবিন্দু হিসাবে এই জায়গাটি বেছে নেন। এই নীলকুঠির মধ্যে দিয়ে একসময় এক সুড়ঙ্গ ছিল যা সরাসরি ইছামতি নদীতে গিয়ে মিশত। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে নীলকর সাহেবরা গোপনে যাতায়াত করত। শোনা যায় নীলচাষীদের উপরে অকথ্য অত্যাচারের পরে অনেক সময় নীলচাষী মারাও যেত, এবং সেই নীলচাষীদের দেহ নীল জমিতে পুঁতে দেওয়া হতো জমির উর্বরতা বাড়ানোর জন্য। ব্রিটিশ রাজত্বকালে এক সময় এই জায়গাটা নীল চাষের কেন্দ্র ছিল, কিন্তু সেই সময় নীলকর সাহেবরা নীল চাষিদের উপরে চরম অত্যাচার করত। এক সময় অত্যাচার সহ্য করতে না পেরে চাষিরা নীলকর সাহেবের গলা কেটে হত্যা করেছিল। শোনা যায় এখনও নাকি বিভিন্ন অমাবস্যা এবং অন্যান্য সময়ে বিভিন্ন অতৃপ্তি আত্মা এখানে ঘুরে বেড়ায়। দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। দিনের বেলা তেমন কিছু আপনারা বুঝতে পারবেন না। আর এই দিকটা রয়েছে, এই যে নীলকুঠির পিছনে এই সাইডটা রয়েছে ঘন জঙ্গল, দেখতে পাচ্ছেন। দিনের বেলা এই জায়গাটা আপনারা তেমনভাবে বুঝতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন নীলকুঠি, আমি এখন ওপরে উঠতে চলেছি, মানে সেকেন্ড ফ্লোরেও আসা যায়। তো বিল্ডিংটি দেখতেই পাচ্ছেন কীরকম। আমি খুব রিক্সে উপরটায় উঠেছি, কিন্তু আপনারা কোনো রিক্স নেবেন না। দেখতে পাচ্ছেন কোনো ছাদ বলে কিছু নেই, কোনো ছাদ বলে কিছু নেই। দেখতে পাচ্ছেন এখানে আসার জন্য কতটা রিক্স দেখুন। এই রিক্সটা কিন্তু আপনারা নেবেন না। এই রিস্ক আমি নেব। আমি ঠিক আছে, মিরাজ আসবে বলছে, দেখি আমি তো অলরেডি চলে এসেছি, মিরাজ আসবে বলছে। এই বয়সে রিস্ক নিতে হবে, না তো রিস্ক কবে নেব। তাহলে বন্ধুরা, নীলকুঠি তথা ইছামতি নদী সহ সম্পূর্ণ ঘুরে আমি আপনাদেরকে দেখালাম। আশা করছি ভিডিওটার মধ্যে সব কিছু কভার করতে পেরেছি। শুধু আমরা পারমাদান ফরেস্টে আমরা যেতে পারিনি, আপনারা এলে হাতে সময় নিয়ে আসবেন, অবশ্যই ওই দিকটা থেকেও ঘুরে আসবেন। আর আমরা ভেবেছিলাম সন্ধ্যার পরে এখানে যাব, কিন্তু আমাদের এত তাড়াতাড়ি সব আমাদের নৌকা বিহার হয়ে গিয়েছে, তাই আমরা সময় নষ্ট করব না। আমরা আবার এখান থেকে কলকাতা যাদবপুরে ফিরবো, তাই আমরা বেরিয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে আপনারা কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে ঘুরতে থাকবেন।